এটা হলো যে ভেক্টর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা তোমরা পড়ছোই, তা ওই ইন্টিগ্রেশনের মধ্যে এগুলো পড়ছো, কিন্তু এই যে ভেক্টর ইউজ করে করে যে এগুলো হয়তো পড়ো নাই। তো এইখানে দেখো একটা, আমরা ইন্টিগ্রেশন ইউজুয়ালি আমরা কয় ধরনের জানি? প্রিলিমিনারি স্টেজে যদি আমরা বলি, there are two types of integration. একটা হচ্ছে definite, indefinite. The indefinite ইন্টিগ্রাল গুলা কোনগুলা থাকে, কোনগুলাকে বলা হয়? বলো। যেগুলা মান দেওয়া থাকে, লিমিট থাকে, সেগুলাকে কি বলা হয়? ডেফিনেট ইন্টিগ্রাল। ডিফাইনাইট ইন্টিগ্রাল, হ্যাঁ, ডেফিনেট ইন্টিগ্রাল। আর ইনডিফাইনাইট যেগুলো হচ্ছে আমাদের মান দেওয়া থাকে না, দ্যাট ইজ যেটা আমাদের সলভ করার পরে আলটিমেটলি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট পাই, এইগুলাকে আমরা বলি ইনডিফাইনিট। আর যেগুলো আমাদের মান দেওয়া থাকে সেগুলো হচ্ছে ডিফাইনিট ইন্টিগ্রাল। আচ্ছা, তা আমরা এইখানে যে ডিফাইনিট ইন্টিগ্রাল নিয়ে এই কাজ করব। এই ডিফাইনিট ইন্টিগ্রালের বা সব ইন্টিগ্রালেরই মানে আমাদের আবার তিন ধরনের ইন্টিগ্রাল পাওয়া যায় আর কি। মানে ইউজুয়ালি আমরা আবার প্রথমে তিন ধরনের ইন্টিগ্রাল পাবো। একটাকে বলি আমরা লাইন ইন্টিগ্রাল, আরেকটাকে বলি সারফেস ইন্টিগ্রাল, আরেকটা বলি আমরা ভলিউম ইন্টিগ্রাল। তো লাইন ইন্টিগ্রালটা হলো যেটা একটা ইন্টিগ্রেশন ইউজ করে, বা সিঙ্গেল ইন্টিগ্রেশন যেটা আমরা করি সেটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলি। দেখো যে সিম্পল মানে লাইন ইন্টিগ্রালের সাধারণত আমরা করি কি, যে একটা ডিস্টেন্সে মানে একটা লাইনের কোন একটা পোর্শন, একটা হয়তো লাইন লিমিট আর একটা আপার লিমিট এরকম থাকে না, দ্যাট ইজ এই দুইটা পয়েন্টের মধ্যে যে ইয়াটা এই জায়গাটুকু আমরা পাই সিঙ্গেল ইন্টিগ্রাল যখন, তখন সেটাকে বলি আমরা লাইন ইন্টিগ্রাল। আর হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রালটা হচ্ছে যে কোনো একটা জিনিসের সারফেসটা যদি আমরা বাইর করতে চাই, সেটা ওইটা সাধারণত ইজিলি টু ডাইমেনশনাল কেস। টু ডাইমেনশনাল কেসে থাকলে ওইটাকে আমরা ধরো সারফেস ইন্টিগ্রালে আমরা টু ডাইমেনশনাল ইউজ করি। এটা হচ্ছে মানে ডাবল ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল। আরেকটা হচ্ছে যেটা ভলিউম ইন্টিগ্রাল। কোন একটা জিনিসের ভলিউম যখন বাইর করতে যাও তখন আমরা থ্রি ডাইমেনশনাল কেস ইউজ করি। এই থ্রি ডাইমেনশনাল কেসটা যখন ইউজ করি তখন সেটাকে আমরা বলি ভলিউম ইন্টিগ্রাল। এখন আমরা প্রথমে যদি নাকি একটা ইয়ে করি যে সারফেস লাইন ইন্টিগ্রাল, এই যে দেখো এই যে ইন্টিগ্রালটা আছে এটা কি বলছে যে এটা হচ্ছে এ ডট ডিআর। ডিআর মানে কি, আরটা কিন্তু আমাদের পজিশন ভেক্টর। এই পজিশন ভেক্টরটাকে আমরা লিখতে পারি যে dxi প্লাস dxy প্লাস dxz। ওটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল কেসে যখন আমরা পজিশন ভেক্টরটাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি তখন এটা আমরা লিখতে পারি। আর এইখানে একটা ভেক্টর, তাহলে এ ডট ডিআর, তাহলে এইটাকে আমরা এরকম ভাবে লিখতেছি a1 dx, বুঝে আই ডট আই যখন হবে। আবার a2 dy, এটা হচ্ছে জে ডট জে, বাকিগুলা জিরো। আবার a3 dz, এটা হচ্ছে যখন কে ডট কে, থ্রি ডাইমেনশনাল কেস এটা। হ্যাঁ, আর এই যে সিটা, এই সিটাকে বলছে একটা পাথ। হ্যাঁ, এই পাথটা কিরকম, সি ফ্রম p1 টু p2, একটা লাইন পাথ, একটা লাইন। এইখানে দেখো ইন্টিগ্রেশনটা আমাদের প্রথমে ব্যবহার করছে, আর কোথাও কিন্তু ব্যবহার করে না। এইটা দেখো এখানে a1টাকে তুমি x এর রেসপেক্টে করবা,
এই টুটাকে ওয়াই রেসপেক্টে আর এই থ্রিটাকে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে। আগে যেমন আমরা ইন্টিগ্রেশন ইউজুয়ালি ধরো যে কোনো একটা ভেরিয়েবলে করতাম শুধু না, আর এখন দেখো তিনটা জায়গায় কিন্তু তিনটা জিনিস আছে, এটা যেখানে যেটা আছে ওইটার রেসপেক্টে শুধু আমাদের ইন্টিগ্রেশন। আর এই ধরনের ইয়েকে আমরা বলি এটা কিন্তু লাইন ইন্টিগ্রাল। আচ্ছা তারপরে আসো যেমন ধরো সারফেস ইন্টিগ্রাল। এই যে দেখো এখানে সারফেস ইন্টিগ্রালে এই যে ইউজুয়ালি এই সারফেসটা যখন আমরা কোনো কিছু বাইট করতে যাব, আর এই সারফেসটাকে আমরা ইউজুয়ালি এটাকে বলি এস দিয়ে আমরা ডিনোট করি। এটাই আবার কিন্তু ডাবল ইন্টিগ্রেশন। এইটা দেখো এই যে এইখানে আসে এই যে এইটার ডেফিনেশনটা দিছে। এটা যেমন ধরো এই যে দেখো এই দেখো ডাবল ইন্টিগ্রাল এই সারফেস। এখন তোমার যখন যেটা দরকার হবে তখন এক্স এক্সিস এর জন্য বা ওয়াই এক্সিস এর জন্য বা জেড এক্সিস এর জন্য যখন যেটা দরকার হবে আমরা তখন সেটা ডিফাইন করে নিব, আপার লিমিট আর লোয়ার লিমিট। তো এ ডিএস, আর এইটাকে আমরা আবার লিখতে পারি এ ডট এন ডিএস। এই ডিএসটা কিন্তু এটা স্মল, এটা কিন্তু কি বলে স্কেলার হয়ে গেছে, বাট এই ডিএসটা কিন্তু এটা কিন্তু আবার ভেক্টর। তো এইটা আমরা লিখতে পারি এ ডট এন, এন হচ্ছে একটা ইউনিট নরমাল ভেক্টর, তারপর সেই ডিএস। তখন আমরা এইটাকে বলি আমরা সারফেস ইন্টিগ্রাল। আবার দেখো ভলিউম ইন্টিগ্রাল আমরা কাকে বলি? এই ভলিউম ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল। আর এই বি দিয়া ধরো এটা ভলিউম বুঝাইছে, আর এই ডিবি মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। আর এইখানে ডিএসটা হইছে হতে পারে ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিজেড অথবা ডিজেড ডিএক্স, এরকম হতে পারে টু ডাইমেনশনাল কেস। আর বাট ওই যে যেটা ভলিউম বলছে সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল কেস। এখানে ডিবিটা আমাদের মিন করে ডিএক্স ডিওয়াই ডিজেড। এই তিনটা ইন্টিগ্রেশনের উপর ভিত্তি করেই আমরা এই বিভিন্ন প্রবলেম গুলা সলভ করব। আচ্ছা তোমরা একটু দেখো তো এই যে এক্সাম্পল টুটা একটু তোমরা সবাই পড়ো। হ্যাঁ এই টুটা একটু পড়ো, ওইটা দেখো তো এইটা কোথাও তোমরা করছো কিনা এই ধরনের প্রবলেম। একশো জন প্রেজেন্ট আছো, আমি কিন্তু সাউন্ড একটাও শুনতে পাচ্ছি না। এটা বলো এটা পড়তেছো কি পড়তেছো? জি স্যার পড়তেছি স্যার। বলো যে এইটা কোথাও এই টাইপের দেখছো কিনা এই ধরনের প্রবলেম। স্যার ফিজিক্স দেখছি স্যার আমরা। হ্যাঁ জি স্যার পড়ছি স্যার। ডিফারেন্সিয়েশন ছিল স্যার এরকম। কোথায় পড়ছো? স্যার একটু করা দিন স্যার। করানোর জন্য বলছি, কিন্তু আমি বলতেছি যে তোমরা কোথায় দেখছো কিনা বা কোথায় দেখছো। জি স্যার, স্যারের শীটে দেখছি। ফিজিক্সে স্যার, ফিজিক্সে। এই তো ফিজিক্সে দেখছো কোন স্যারে করাইছে? ফিজিক্স কোন স্যার পড়ায়? স্যার রেজাল্ট করিম স্যার। আচ্ছা তার প্যারালে নাই হলো গা। এখানে দেখো কি বলছে, দ্য এক্সপ্লোরেশন অফ এ পার্টিকেল এট এনি পয়েন্ট। এটা ইনফরমেশনটা ভুল আসছে, এটাতে টি হয়েছে পজিটিভ, এটা কিন্তু উল্টা ভাবে দিছে আর কি, মানে টাইপ করতে গিয়ে বোধহয় ভুল করে ফেলছে আর কি। টি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ইজ গিভেন বাই, মানে এক্সক্লারেশনটা তোমার দেওয়া আছে কি, এ হচ্ছে আমাদের এক্সক্লারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। মানে যদি তুমি
ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে সেটা হচ্ছে এক্সেলারেশন, না? আমি কিন্তু ফিজিক্সের ছাত্র না, কিন্তু যতটুকু বুঝি আর কি, জি স্যার, ডিভি বাই ডিটি অ্যাক্সেলারেশন। মানে যদি ভেলোসিটিটাকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারো তাহলে সেটাই হবে তোমার এক্সেলারেশন। আর এখানে এক্সেলারেশনটা দেওয়া আছে 12 cos 20i minus 8 sin 20j plus 16 tk, এটা হচ্ছে এক্সেলারেশন। তারপর হচ্ছে if the velocity v and displacement r at 0 at t is equal to 0, মানে যখন টাইমটা যখন 0 হবে তখন এইগুলা 0 হবে, ভেলোসিটিটাও 0 হবে, আবার তোমার ডিসপ্লেসমেন্টটাও 0 হবে। এইটা হচ্ছে তোমার ডাটা দেওয়া আছে। Then find the velocity and displacement at any time, এটা ভাই করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এক্সেলারেশন যেহেতু আমাদের দেওয়া আছে, এক্সেলারেশন থেকে আমরা শুরু করি। কি করছে? এই যে দেখো এক্সেলারেশনটা এখানে দেওয়া আছে। দেখুন এইটাকে, এই বিটা তো আমরা জানি ভেলোসিটি, না? ভেলোসিটিটা আমরা খুব ইজিলি আমরা এখান থেকে বাইর করতে পারি। কিভাবে? যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু টাইম, এইটাই আমাদের এখানে বলতে ইন্টিগ্রেটিং। তাহলে এইটা ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? কজ, কজের ইন্টিগ্রেশন কি? সাইন। আবার এইটা হচ্ছে তোমার 2st, নিচে আসবে 2, এটা 6 হবে। তাহলে এইটা দেখো কি লিখছে, এই যে দেখো 6 sin 2st i, তারপরে এই যে এইখানেই করছে, এখানে এই যে ভেলোসিটি ইন্টিগ্রেশন দিয়া করলো, হ্যাঁ। তারপরে 8, এই সাইনের কিন্তু আবার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ, মাইনাস হচ্ছে প্লাস কজ হয়ে গেল। তাইলে এইটা এই যে যখন নিচে আসবে 2, এইটার সাথে 2 ক্যান্সেল। তারপরে কি এই টি, টি এর আমরা করতে পারি টি স্কয়ার বাই 2, 2 যখন হবে তখন এইটা, এই 16টাকে তখন 8 হয়ে গেল। এই কনস্ট্যান্ট একটা সি দিলাম, কারণ ইন্টিগ্রেশন এটা কনস্ট্যান্ট থাকবে, না? তারপরে কি বলছে? ভেলোসিটিটা 0 হবে কখন? এটা কিন্তু ইনিশিয়াল একটা ডাটা, যখন টাইমটা 0। তাইলে এখানে ভেলোসিটি, অবশ্যই এই ভেলোসিটি ডিপেন্ডস অন টি, টি না? জি স্যার। কারণ ওইটা আমরা তো ডিফারেন্সিয়েট করছি, কিন্তু ইন্টিগ্রেশন করছি কিন্তু আমরা বি এর টি এর রেসপেক্টে। যদি এটার উপর ডিপেন্ড না করতো টি, তাহলে কিন্তু পারতাম না। স্যার এটা 0 থেকে ভি পর্যন্ত লিমিটিং এ বসানো যেত না? হ্যাঁ, 0 টু ভি লিমিটে বসানো যাইতো না? 0 টু বি, 0 টু 0 টু ভি আর 0 টু টি। না না না, এটা তোমার দরকারটা কি? তোমার তো অ্যাক্সেলারেশন দেওয়া আছে, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পেয়ে গেল ভেলোসিটি। এখন ভেলোসিটি তোমার একটা ডাটা দেওয়া আছে, সেই ডাটাটা হলো কি, যখন তোমার টাইমটা যখন 0, মানে টাইমটা মানে চলবে না যখন, তখন ভেলোসিটি 0 থাকবে না? এটা খুব ইজি একটা ব্যাপার। তুমি একটা জিনিস চললোই না, তাহলে এটা ভেলোসিটি পাবা কিভাবে? তাইলে এইখানে বলছে যে টাইমটা যদি 0 হয় তাহলে ভেলোসিটিটা 0 হবে। তো এইখানে বসালো এই ভেলোসিটি 0, তাইলে এই যে এখানে টি গুলো আছে সব টি এর মান 0 বসাইলো। তো এখানে টি বসাইলে, টি এর মান 0 বসাইলে sin 0 মানে 0, cos 0 মানে 1, আবার এখানে 0, তাহলে c1, তাহলে c1 is equal to -4j। এই কনস্ট্যান্টটা তুমি পেলা, তাহলে এইখানে তুমি ভেলোসিটিটা কিন্তু পেয়ে গেছো। ভেলোসিটি আমরা কি পেলাম? এটা পেলাম ভেলোসিটি। কারণ ভেলোসিটিটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই?
বলো। স্যার অ্যাক্সেলারেশন পাই স্যার আমরা। না, ভেলোসিটি সমান সমান কিন্তু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে কি ডিফারেন্সিয়েট অফ ডিসপ্লেসমেন্ট, এটাকে টাইমের রেসপেক্টে যদি আমরা ডিসপ্লেসমেন্টটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এইটাই কিন্তু আমাদের ভেলোসিটি। আর ভেলোসিটিটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। আর ডিসপ্লেসমেন্টকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হবে ভেলোসিটি। এইটাই এইখানে দেখো লিখছে ডিআর বাই ডিটি, এইখানে যা আছে এইখানেও তাই লিখছে। দেখুন এইটাকে তোমার ইন্টিগ্রেশন করলো উইথ রেসপেক্ট টু টি, টি এর পরে যা করার পরে যা আসলে এখানে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c2 পেলাম। এখন আবার তোমার একটা কন্ডিশন দেওয়া আছে যে ডিসপ্লেসমেন্টটা 0 হবে কখন, যখন টাইমটা 0। তো সেইখান থেকে আবার বসে এখানে এই যে c2 এর মানটা বাইকরা আবার এটাতে বসালে পরে আমরা এটা পেয়ে গেলাম গা ডিসপ্লেসমেন্ট। এখন দেখো ঠিক আছে কিনা। আচ্ছা ওকে, এই যে 3 নাম্বারটা তোমরা দেখবা। চার নাম্বারটা আমি একটা হিন্ট দিয়ে দেই, যে find the total work done in moving a particle in a force field given by this। এটা একটা ফোর্স দেওয়া আছে, হ্যাঁ, along the curve x is equal to 1 plus t square, y is equal to twice t square, তারপরে কি আছে z is equal to t cube, from t is equal to 1 to t is equal to 2। এইটা তোমার দেওয়া আছে। টোটাল ওয়ার্কটা কি বলো তো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা আমার একটা জিনিস বলো তো, তোমরা যে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করে কি বাইট করো? স্যার একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, মোট কথা হলো difference। ক্ষুদ্র ক্ষুদ্র অংশটা বাইট করে, এই তো ডিফারেন্সিয়েট করা মানে কি? একটা জিনিসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একটা। আর ইন্টিগ্রেশন মানে কি? স্যার সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্র করা। একত্র করা। তাইলে আলটিমেটলি যে টোটাল ওয়ার্কটা কিন্তু এরকম, তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু বাইর করতে হবে না? জি স্যার। এটা আমরা বললাম এই মাত্র যে ডিফারেন্সিয়েশন মানে পার্ট করা আর ইন্টিগ্রেশন হচ্ছে সাম আপ করা। এখন এইখানে দেখো নেক্সট টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু, এখানে এসে সিটা আমরা দিয়ে রাখলাম, এই সি মানে কিন্তু 1 to 2 এটা পার্ট, আর এখানে এফ ইনটু ডিআর, এফটা হচ্ছে এই যে ফোর্সটা ইনটু ডট প্রোডাক্ট অফ ডিআর। এখন এই এফটা কিন্তু তোমার দেওয়া আছে না, এই যে এটা লিখলো, আর ডিআর কিন্তু আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু, যেহেতু জানি আমরা xi প্লাস yj প্লাস zk, তো ওইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে লিখতে পারি dxi প্লাস dxy প্লাস dzi। এটা আমরা এখানে বসালাম, বসানোর পরে ওই ডট প্রোডাক্টে আমাদের আই এর জায়গাগুলাই রাখলাম, জে এর জায়গায় রাখলাম, কে এর জায়গায় রাখলাম, বাকিগুলো কিন্তু আমাদের জিরো হয়ে যাবে। এটা আমরা লিখলাম।
এখন এই জায়গাটুকুর মধ্যে আমরা এই যে দেখো কার এক্স এর একটা এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কয়ার, কারণ আমাদের কিন্তু বাইর করতে হবে ইন টার্মস অফ টি তে। আর এখানে কিন্তু এক্স ইজ ইকুয়াল টু ইন টার্মস অফ টি দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু ইন টার্মস অফ টি দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু ইন টার্মস অফ টি। এই যে প্যারামেট্রিক ইকুয়েশন গুলা, এগুলো কিন্তু সবগুলা কিন্তু আমরা এক্স ওয়াই জেড টাকে আমরা ইন টার্মস অফ টি তে কনভার্ট করতে পারি, সেটা আমরা কনভার্ট করলাম। এই যে দেখো এখানে এক্স ইজ ইকুয়াল টু লিখছো 1 প্লাস টি স্কয়ার, আবার কি আছে y ইজ ইকুয়াল টু লিখছে 2x যেটি টি স্কয়ার। এখন dx কি হবে? তাহলে এইটাকে যদি তোমার dx লেখো তাহলে কি হবে? 2x টি স্কয়ার টি হবে না? dt dx ইজ ইকুয়াল টু 2x জি স্যার। স্যার 2t হবে 2t হবে। dt। তো এই যে আমরা এইখানে এই যে এইখানে বোধহয় গিয়ে লিখছে কোথায়, এই যে দেখো ডট প্রোডাক্ট অফ আর এর যে ভ্যালুটা লিখলো স্যার ওখানে, ওটা বুঝি নাই স্যার। আচ্ছা ওকে, দাঁড়াও তাহলে আমি একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু সময় দাও। পাচ্ছি কি? আমি একটা জিনিস শো করছি, এটা পাচ্ছ বড়? না স্যার ওটা দেখতে পাচ্ছি না। একটু 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 স্যার ক্যামেরা অন করেন নাই মনে হয়। না না না, ওইটা না, আমি তোমাদের ইয়েতে নিয়ে যাচ্ছি। মাইটের খাও তুমি? কোনকে দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখো, বেশি নাকি? আর আর হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, আর দুইটা মাইর খাও
প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি ডিআর, এটা দেখো লিখলাম, তারপরে এটা এরকম লেখা যায় dxi প্লাস dxy প্লাস জি ভাই আইডি 15 মিউট করো। এটা দুইটা বাকি ছিল না? আচ্ছা এখন যে আগে দুই পেজ উঠেছি। দুই পেজের পরে এই দুইটা আছে। আচ্ছা কেমন আছে? ফোন কেন যাবে না? ল্যাপটপ আছে না? 15 মিউট করো। এই ইয়ে করো তো, সমস্যা নেই, দেন দেন বাহাত দেন। এই আলমগীর তোমাকে আমি ইয়া করে দিই একটু। এই তুমি এখন একটু খেয়াল রেখো তো একটা ইয়া করে। আচ্ছা এখন যে প্রশ্ন করছিলে এখন সে বুঝতে পারছো কিনা এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, তাইলে আমরা ওই ইয়াতে চলে যাই না, কোন জায়গায় ছিল? এটা না বোধহয়। চ্যাপ্টার 5 ওকে, তাইলে আমরা এই যে দেখো এইটাকে আমরা এখন এইভাবে লিখলাম, জাস্ট হচ্ছে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই জেড এর মানগুলা বসায়া সবগুলা ইন টার্মস অফ টি তে নিয়ে টোটাল থেকে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করলাম টি ইজ ইকুয়াল টু 1 আপ টু 2। এখানে করার পরে আমরা এগুলো সিম্পল ইন্টিগ্রেশন, এটা করার পরে আমরা এই জিনিসটা আমরা পেলাম। পারবা তো বাকিটুকু করা? জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন। পরীক্ষা কি এই টাইপের ম্যাথই আসবে স্যার? যে এই টাইপের ফাইনাল এক্সামে কি এই টাইপের ম্যাথই দিবেন স্যার? আসবে না কেন? না স্যার, কারণ কি আর আসবেই কেন বলো? আসার দরকার কি? আসলেই সমস্যা কি? কোনো সমস্যা নাই তো, আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আচ্ছা ওকে, তাইলে এখন আমরা যেহেতু তুমি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো, তাইলে আমি একটু পরীক্ষার দিকে একটু ধাবিত হই। হ্যাঁ, আর এইগুলো একটু দেখে নিবা একটু, দু একটা কঠিন টাইপের দেখাই। এটা আমি জাস্ট ধরা গেল লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে। আচ্ছা ওকে, এই যে 11 এই যে আমরা 11 এ দেখো কি বলছে যে ইভালুয়েট a dot n ds where a is equal to 18z I minus 12j plus 3yk and s is that part of the plane x twice x plus 3y plus 6z is equal to 12 which is located in the first octane. আচ্ছা এখন আমার প্রশ্ন করা মানে উত্তর দাও যে ফার্স্ট অক্টেনটা কি বুঝাইছে এখানে? ফার্স্ট অক্টেন না বলে যদি ফার্স্ট কোয়াড্রেন্ট বলতো তাহলে কি বলতো এখানে? কি বলতা? এখানে দেখো কি বলছে, এখানে কিন্তু সারফেস টু ডিমেনশনাল কেস, বাট এবারে বলছে কি একটা সারফেস এস ইজ দ্যাট পার্ট অফ দ্য প্লেন 2x plus 3y plus 6z is equal to 12। এটা একটা প্লেন, কিন্তু এইটা আবার বলছে which is located in the first octane। এটা দিয়ে কি বুঝাইছে? স্যার একটা বৃত্তের পরিধি 8 ভাগের 1 ভাগ, সেটাই তো মূলত অক্টেন্ট বোঝায়। অক্টেন আর কোয়াড্রেন্ট একই জিনিস আর কি, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইটা এখানে কিন্তু দেখো 3 ডাইমেনশনাল কেস আছে প্লেনটা, বাট এই প্লেনটা
তোমার এই যে 3 ডাইমেনশনাল কেসে আছে, এই 3 ডাইমেনশনাল কেসে যদি থাকে কিন্তু তুমি বার করবা 2 ডাইমেনশনাল কেসে, তাহলে কিছু একটা জায়গা কিন্তু এর বাইরে থাকবে, থাকবে না? কিন্তু তোমাকে বাইর করতে হবে 2 ডাইমেনশনাল কেসে যেই পোর্শনে আছে এই জায়গায় কিন্তু এই ইয়াটা বাইর করতে হবে, মানে ওই যে সারফেস ইন্টিগ্রালটা কিন্তু বাইর করতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছো? এখানে কিন্তু তুমি 3 ডাইমেনশন ইউজ করতে পারবা না, এখানে 2 ডাইমেনশন ইউজ করতে হবে। আর এখানে কিন্তু মেনশনও করে দিছে যে এখানে কোথায় আছে এই প্লেনটা, মানে এই প্লেনটা কোন জায়গায় আছে এটা কিন্তু বলা আছে। ফার্স্ট অপশন মানে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি এক্স আর ওয়াই, এটাকে আমরা বলি ফার্স্ট, ওয়াই জেড এটা হচ্ছে থার্ড, আবার হচ্ছে এক্স জেড এটা হচ্ছে আমরা বলি থার্ড। এটা তোমরা জানো না 3 ডাইমেনশনাল কেসে ফার্স্ট সেকেন্ড থার্ড কোঅর্ডিনেট? জি না স্যার, জানি না। জানবা না কেন? তুমি কি এক্স ওয়াই প্লেনের মধ্যে কি তুমি জেড আনতে পারবা? ওয়াই জেড আনতে পারবা? এক্স জেড প্লেনে কি তুমি ওয়াই আনতে পারবা? তাহলে তোমার ওই যে এই প্লেনটা কোথায় লোকেট করা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই, যে কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটে তোমার এটা আছে। আর বাকিটা কিন্তু তোমার ট্রান্সলেট করতে হবে, যেটাকে তুমি ট্রান্সলেট করে এক্স আর ওয়াই কে নিয়ে নিতে হবে। এইটাই তোমার এখানে বলছে কি ওই পোর্শনে তোমাকে এইটা ইভালুয়েট করতে হবে। আচ্ছা, প্রথমে তুমি আসো, আনসারটা এরকম যে তুমি এই যে ডিএসটা আর এসটা, এই এসটা এটা হচ্ছে একটা রিজিয়ন, একটা রিজিয়নে একটু বাইর করবা। তো এইটাকে এসটাকে তুমি লিখলা আর এ, আর এই যে ডিএস যেটা আছে এটাকে তুমি কনভার্টেড ইনটু এক্স এন্ড ওয়াই। এখানে দেখো এটা কিভাবে লিখছে, যে এই ডিএস টাকে লিখছে ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই এন ডট কে। আচ্ছা, এন তো তোমার কমন আছেই না, এই কেটা কিন্তু 3 ডাইমেনশনাল কেসে না, জেড এর সাথে আছে। তাইলে তুমি এই ডিএস টা তুমি কনভার্ট করলে, যেহেতু এখানে এক্স আর ওয়াই লিখছ আর এন হচ্ছে কমন, আর এখানে কি অ্যাবসেন্ট আছে? এক্স ওয়াই, আর কি অ্যাবসেন্ট আছে কি? এক্স ওয়াই জেড এর মধ্যে কোনটা অ্যাবসেন্ট? ডিজেড স্যার। জেড। তাহলে জেড এর ইয়েটা, তাহলে এই যে জেড এর সাথে আমাদের যেটা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর যেটা আছে এইটা আমরা নিয়ে আসলাম। ফর্মুলাটা আছে এই ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই এন ডট, যেটা আমাদের বাকি আছে দ্যাট ইজ কে। আচ্ছা, এখন ওয়াই জেড কোয়াড্রেন্টে যদি হইতো তাহলে কি লিখতা? ডিওয়াই ডিজেড ডিভাইডেড বাই এন ডট আই হইতো আই। তাইলে জেড এক্স যদি হইতো তাহলে কি লিখতা? dx dz divided by n dot কি বাকি আছে? যে না? জি স্যার, যে বাকি আছে। যে বাকি আছে। তাইলে এখন তুমি এই ফর্মুলাটা কিন্তু লিখতে পারবা, ডিএস টা কিন্তু লিখতে পারবা, তোমার ওই কোঅর্ডিনেট দেখেই কিন্তু এটাকে ট্রান্সলেট করতে পারবা, পারবা না? কি পারবা? এইখানে যেহেতু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পয়লা দিছে, তাইলে এইখানে আমাদের ওই যে কেটা আসছে, যদি সেকেন্ডটা হইতো তাহলে জে আসতো, যদি থার্ডটা হইতো তাহলে কি আই আসতো, জে আসতো, ঠিক না? আচ্ছা, তাইলে এইটা আমরা লিখতে পারি। আবার এখানে কিন্তু বলে দিছে যে হোয়ার আর ইজ দ্য প্রজেকশন অফ এস অন দ্য এক্স ওয়াই প্লেন।
কারণ এক্স ওয়াই প্লেনে তো হইতেই কারণ লোকেট করা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা, তারপর দেখো টু অবটেইন এন, এন তো হচ্ছে ইউনিট নরমাল ভেক্টর। We know that n vector perpendicular to the surface, মানে আমাদের যে সারফেসটা বা যে প্লেনটা যেটা দেওয়া আছে, সারফেস যেটা দেওয়া আছে, এইটার উপর কিন্তু আমাদের পারপেন্ডিকুলার অবস্থায় থাকে ওই ইউনিট নরমাল যে ভেক্টরটা, এটা পারপেন্ডিকুলার অবস্থায় থাকে। আর ইট ইজ এ গিভেন বাই, এটা তোমাদের এর আগে আমি পড়াইছি যে এটা ফার্স্ট টাইম যদি ডেরিভেটিভস করো তাহলে এইটাই কিন্তু আমাদের হয়ে যাবে নরমাল, এই যে ইউনিট ভেক্টরের নরমাল। এখন এইটা আমরা পেলাম, তাহলে অপারেটরটা লিখলাম আর এইখানে আমাদের এই জিনিসটা দিলাম, দেওয়ার পরে এটা ডিফারেন্সিয়েট করলাম, এটা আমরা পেলাম। আর কি যে সো এ ইউনিট নরমাল ভেক্টর টু এনি পয়েন্ট অফ এস ইজ, তাহলে n ইজ ইকুয়াল টু এই ভেক্টর ডিভাইডেড বাই এটার অ্যাবসলিউট ভ্যালু, এইটি হচ্ছে আমাদের ইউনিট নরমাল ভেক্টর। এই মাত্র আমরা এই এনটা আমরা বাইর করলাম এই সারফেস থেকে, তারপরে এইটার সাথে আমরা এন ডট দিয়ে দিলাম। এন ডট কে কোনটা, কেন আমাদের এই যে দেখো এই জায়গাটা, এটা আমরা বের করে নিলাম এন ডট কে, তাহলে যে জায়গাটা কে আছে সেই জায়গাটাই থাকবে আর বাকি কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এইখানে আমরা লিখলাম জাস্ট 6/k, কারণ কে ডট কে এটা হচ্ছে 1 আর বাকিগুলা দুইটা টার্ম হয়ে গেল 0। এই কারণে আমরা পেলাম হলো n ডট k ইজ ইকুয়াল টু 6/7। এখন dx বাই dy এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এইটা কি হলো, এটা তো একটা জিনিস ভাগ করে আছে মনে হয় না, এই যে 6টার নিচে একটা 7 হওয়ার কথা না? জি স্যার 7 এর কথা। পরের লাইন থেকে দিয়েছে স্যার। পরেরটা এবার ঠিক আছে। তাইলে আমরা এটা পেলাম, এই যে এইখান থেকে আমরা ওই যে dx dy ডিভাইডেড বাই n ডট k এটা আমরা পেলাম, আর n এর মানও কিন্তু আমরা জানি। এখন আমরা বাইর করব হলো a ডট n, এই যে a ডট n এর মান তো দেওয়া আছে আর n এর মান তো আমরা বাইর করে নিয়েছি, এটা থেকে আমরা n টা আমরা পেলাম, a ডট n পেলাম এইটা। এখন এই থেকে আমরা যে কাজটা করব না, এই যে দেখো এই যে জেট আছে না, এই জেটটা কিন্তু আমরা ইয়া করতে পারবো না, মানে অপারেট করতে পারবো না এখানে ফার্স্ট। তাহলে যেহেতু আবার ওই যে সারফেসটা যেহেতু জেড এর মধ্যে আছে, তাহলে আমরা এই জেটটাকে ইন টার্মস অফ এক্স আর ওয়াই তে কনভার্ট করে ফেলি। এই জেড ইজ ইকুয়াল টু আমরা এটা লিখলাম এরকম, হ্যাঁ, এই জেড এর মানটা কি লিখলাম, জেড এর সমান কি লেখা যায়, এইটা বোধহয় কি 7, এইটা বোধহয় এইটা জেড না কিন্তু এটা এক্স। এখন এই যে 36x জেড মাইনাস 36, তারপরে 18y ডিভাইডেড, এটা জাস্ট সিম্পলিফিকেশন করা হয়েছে। এখন এইখানে আমরা যেটা 36 ইন্টু জেড, জেড আমরা নিচে এইটাতে জেড বাইর করতে পারি না, এই যে এইটার থেকে জেড বাইর করা যায়, এই যে এইটার থেকে জেডটা বাইর করা যায়। জি স্যার। তাহলে 12 মাইনাস 2x মাইনাস 3y ডিভাইডেড বাই 6 না, এটা হচ্ছে জেড। এটাই কিন্তু আমাদের এখানে বসাইছে, দেখো এই যে 12 মাইনাস 2x মাইনাস 3y ডিভাইডেড বাই 6, হ্যাঁ, আর বাকি ধরো এই যে 36 মাইনাস 18y এগুলো তো আমাদের আগের ঘুরে আছে, এখানে কিন্তু জেড এর কথা বলে দিছে। তাহলে আফটার সিম্পলিফিকেশন 36 মাইনাস 12x মাইনাস 7, এইটা আমরা পেলাম হলো a ডট n। এখন আমরা করলাম কি, এই দেখো সারফেস ডাবল ইন্টিগ্রেশন s n an a ডট n ds, এটাকে আমরা প্রথমে এইভাবে ওই যে লিখলাম, আর এখানে a ডট n এই যে এটা আমরা বাইর করে লিখলাম, আবার এইটাকে আমরা 7/6 dx dy এটা কিন্তু আমরা বাইর করলাম। তাহলে এখন কাটাকাটি করে আলটিমেটলি আমাদের এইটা থাকলো, এইটা আমাদের ফাইনাল পেলাম। এখন বলছে যে টু ইভালুয়েট দিস ডাবল ইন্টিগ্রাল ওভার r, কিপ x ফিক্স
and integrate with respect to y. Y is equal to কি বলছে? Y is equal to 0 to আমাদের ওই যে দেখো তোমাদের খাতা কলম থাকলে একটু লেখা নাও যে 2x plus 3y plus 6z is equal to 12. এইখানে যখন আমরা কিন্তু এটা কিন্তু করে ফেলছি, কিন্তু এক্স ওয়াই কোঅর্ডিনেটে যদি হয় তাহলে ওইখানে জেডটা কি থাকবে? স্যার থাকবে না। দ্যাট ইজ ওটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের ওই সারফেসের রূপটা হবে ওইখানে কি 3y plus 6z is equal to 12, রাইট? তো ওইখান থেকে আমরা বলছি যে y is equal to একটা যদি 0 হয়, আরেকটা হবে কোথায়? মানে ওই যে 3y plus 6z is equal to 12, ওইখান থেকে নিশ্চয়ই আমরা 2x plus 3y is equal to 12, ওইটার থেকে আমরা y এর মান একটা বাইর করতে পারবো। এই y এর মানটা কিন্তু এই যে দেখো এইটা হচ্ছে 12 minus 2x divided by 3। এই যে এখানে বলছে যে z is equal to ওইটা কিন্তু 0। তখন এইটা আমরা লিখলাম, প্রথমে লিখলাম এটা কার রেসপেক্টে? এই যে y x এর রেসপেক্টে না, x এর রেসপেক্টে নাকি? এই যে না এটা y এর রেসপেক্টে। তারপরে আবার বলছে দেন ইন্টিগ্রেট with respect to x from x is equal to 0 to 6। দেখেন x is equal to 0 টা এটা খুব একটা না, কিন্তু 6 টা আসলে কি হবে? তো যখন তুমি y টাও তুমি করে ফেললা, কনভার্ট করে ফেললা ইন টার্মস অফ x এ, তখন তো আর y থাকলোই না, আছে? না স্যার। তাইলে আমরা কি ওই যে প্রথমে আমরা লিখছিলাম 2x plus 3y plus 6z is equal to 12। তো প্রথমে আমরা ওইখান থেকে কিন্তু জেডটা বাদ দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে y লিখছি। এখন আমরা y কে যখন ইন টার্মস অফ x এ লিখছি তখন কিন্তু y ও থাকবে না। তার মানে কি 2x is equal to just 12। তাহলে আমরা ওইখানে x is equal to just পাবো 6। এই 6 is 8। হ্যাঁ, তাইলে হ্যান্স আমরা এটা লিখলাম আর এই জায়গাটুকু আমরা লিখলাম। লেখার পরে কি বলছে? এই যে x তো আমাদের পরের ইন্টিগ্রেশন, হ্যাঁ, তাহলে এইটাই লিখছে x is equal to 0 to 6 আর y is equal to 0 to 12 minus 2x divided by 3। তারপরে লিখছে 6 minus 12 2x dx dy। তো এখানে কিন্তু dx dy হবে না, এখানে হচ্ছে dy dx, কারণ আমরা প্রথমে করলাম হলো y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, দেন x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তারপরে এইটা যা ছোটবেলা তোমরা ইন্টিগ্রেশন যেটা আছে এটা করে এইটাকে মান পাবা হলো কত? 824। পারবা না? আর মনে থাকবে এগুলো? স্যার পারবো। মনে তো তোমাদের সবাই না থাকলো কেউ না কেউ তো থাকবে, তাদের সাথে ডিসকাস করে করবা। আর যদি শেষ পর্যন্ত না থাকে তাহলে তো তোমাদের নইন স্যার আছেই না। এখন বুঝছো না কেন জানি না আমার এটা যদি নইম ডাকে না, এটা আমার কাছে কেন জানি না একটু মানে বাচ্চা বাচ্চা মনে হয়। মানে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় বলো তো? বলো। কি তোমরা কেউ ইন্টেলেকচুয়াল আনসার দিতে পারবে না? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। মানে আমারে এখন ধরো যেমন ধরো রাস্তায় যখন বাইরেই না কেউ যদি ধরো একটা দেখে তোমাদের মতন ছেলেরা বাই ডাকে না, আমার কিন্তু প্রচন্ড লাগে বাই ডাকে। তখন আমি কিন্তু আমি একটু বলি না, কিন্তু ভিতরে ভিতরে আমার রাগ হয় যে বেটা তুই আমার বাই ডাকতো। আচ্ছা স্যার আপনি তো ইয়াং স্যার। অনেক ছেলে, তুমি আমার চেহারাটা দেখবা, তুমি আমার চেহারা দেখছো? স্যার ওরে এক ঝলক দেখা দেন। বলো কি তুমি আমারে ভাই বানাইলা, ইয়াং বানাইলা, এইটাই না হোস্তা আমি না? দাদুর বয়সে একটা লোককে ভাই বলে
দাদু ভাই যে দাদা দেখে বা দাদু দেখে দেখো তো আমার চেহারা কি এই মনে হয় চুল দেখা হ্যাঁ হ্যাঁ স্যার আপনি ইয়াংই স্যার আচ্ছা, ঠিক আছে। এত জনে বলতেছে আমি না বললে কি বলবে এবার তোমাদের তো মন খারাপ হয়ে যাবে না মনের দিক থেকে ইয়াং। না মনের দিক দিয়ে ইয়াং এইটা একটা কথা বলছে এইটা ঠিক আছে। এমনি তো আর স্যার এখন ইয়াংদের তো চুল পেকে যাচ্ছে না এখন ওই যে ইয়ে আছে না তোমাদের একটা স্যার আমার ছোট ভাই সবগুলা চুল পাইকা গেছে স্যার। না মানে গল্পটা কি আমি ক্লাসে থাকলে হয়তো আমি পুরোটা শোনাইতাম জামাই শ্বশুর গল্প করতেছে জামাই শ্বশুর একসাথে হাইটে যাচ্ছে আর কি তো শ্বশুর রে জামাই বলে যে আব্বা একটা কথা জিজ্ঞেস করবো তাই বলো আব্বা আপনি বিয়ে করছেন শ্বশুর একটু কিরে ছাগল ছাগলে বলে আমি বিয়ে করছি কিনা আমি বলতো আমি বিয়ে না করলে তুমি বিয়ে করছি কেন পরে কিছু কয় না আব্বা মানে কথা নাই তো একটু গপ্প করলাম আবার যাচ্ছে আবার কত দূর গিয়ে বলতেছে আব্বা আরেকটা কথা জিজ্ঞেস করবো তো বুঝছে আর কি শ্বশুর যে এটা একটু পোংটা টাইপের জামাইয়ের তুমি একটা কেন 10 টাকা করতে পারো পায় না আব্বা একটা দুটোই করবে বলতেছে আব্বা আপনি কারে বিয়ে করছেন আচ্ছা আব্বা আপনি কারে বিয়ে করছেন তো বাপে বুঝছে যে এটা সাংঘাতিক জীবন করতে বলতেছে আমি তো শাশুড়ি বিয়ে করছি পরে আপনি কাজটা ভালো করেন নাই আপনি আত্মীয়র মধ্যে আত্মীয় করছেন বুঝছেন এরকম কিন্তু তুমি যদি কথা বলতে চাও সারাদিনই কিন্তু বলতে পারবে হ্যাঁ তো আবার হয়তো শ্বশুর যদি বলে যে না আব্বা আমি কি জানি কাজটা খারাপ করছি তোর সমস্যা হয়েছে আবার জামাই কিন্তু বলছে যে আমার সমস্যা হয়েছে আপনি মেয়ের আমি বিয়ে করছি এরকম বাড়তি পারো না এরকম তোমরা যে বললা না যে না আপনি একটু ইয়াং লাগে এমন কোন সময় আবার রাস্তা নামায় দাও এটাই সমস্যাটা অতএব এই টপিকসটা বোধহয় ইয়ে করে দেই না বন্ধ করে দেই আচ্ছা যাই তো তোমরা তাহলে এটা পারবা না এটা সিম্পল ক্যালকুলেশন আর কিছু না হ্যাঁ প্রথমে এক্স এর ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা এই মানটা বসাবা ইন্টিগ্রেশন করবা এই মানটা বসাবা তখন দেখবে সব এক্স এর থেকে যাবে তারপরে আবার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে তখন ওই যে এখানে দেখো মান আছে 0 to 6 এটা বসালে 20 আচ্ছা তারপরে আসো এই যে ধরো 12 যে প্রবলেমটা এটা একেবারে সেম প্রবলেমই বলা যায় এটা বলেও দিছে যে 0 to এটা তোমরা দেখলেই পারবে এই যে ডিএস টা কিভাবে তোমার ডিএক্স ডিজেড করছে এটা দেখো এখানে আছে এইগুলা কোনো সমস্যা নেই এটা তোমরা একই ভাবে এটা আমরা ডিভাইড করছি আচ্ছা 13 নম্বরও একই জিনিস এইগুলা কিছু করার নাই 14 নম্বরও এইগুলা একই জিনিস মানে খালি ক্যালকুলেশন করতে হবে তোমাদের আর কিছু না আরেকটা প্রবলেম আমি তোমাদের দেখাই আজকে ক্লাসটা এখানে শেষ স্যার ডাবল ইন্টিগ্রেশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি স্যার হয়েছে না স্যার কোনটা ডাবল ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করে দিন স্যার এই যে এই ডাবল ইন্টিগ্রেশনের এইখানে আমরা এখন প্রবলেমটা করছি এটা না এই জায়গাটা এই যে এইটা লিখছি আমরা এইটা হ্যাঁ স্যার এইটা কিভাবে লিখছি যেটা আমি বলছিলাম যে যদি নাকি তোমার এক্স ওয়াই প্লেনে যদি হয় তাহলে আমরা ডিএস টাকে লিখবো ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই এন এনটা হচ্ছে কমন আর ডিএক্স ডিওয়াই এর সাথে আমাদের রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরগুলো কি আছে আই জে আর তাইলে বাকি আছে কি 3 ডাইমেনশনাল কেসে আই জে কে না কি আই জে কে আর এইখানে তোমার হচ্ছে এক্স
আর জেড, এই যে দেখো আমি জাস্ট এইটুকু দেখাই, এখানে কি আছে ডিএক্স ডিজেড, তাইলে আমাদের বাকি আছে কি 3 ডাইমেনশন কেসে ওয়াই না? স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। এখন বুঝতে পারছো? তো হ্যাঁ স্যার যেটা আমাদের থ্যাংক ইউ স্যার। এইটা আমাদের এখানে বসবে, এবং তুমি পরবর্তী টাইমেও যদি যাও দেখবে একই ঘটনাগুলা ঘটাবে। এইখানে দেখো এই যে এক্সাক্ট এটা তো একই রকম হবে না। তারপরে মনে করো আরো কয়েকটা প্রবলেম তোমরা দেখতে পারো যে এরকম ভাবে যেটা আমাদের অ্যাবসেন্ট থাকবে সেইটাই আমাদের এখানে বসবে। আচ্ছা এখন আসো আমাদের এই যে নাম্বার 16, let phi is equal to 45 x square y and let b denote the region bounded by the plane to 4x plus twice y plus z is equal to 8. আবার বলছে কি x is equal to 0, y is equal to 0, z is equal to 0। তাইলে আমরা x এক্সিস যখন আমরা ইয়া করব তখন এটা 0 টু হয়তো একটা থাকবে, আবার y এক্সিস এটা 0 টু হয়তো একটা থাকবে, তারপর z এক্সিস 0 টু হয়তো আরেকটা থাকবে। এখানে প্লেন থেকে আমরা সেটা বাইর করে নিব। তো এই প্রবলেমটা যখন হয় তাকে দেন ইভালুয়েট ভলিউম দ্যাট ইজ 3 ডাইমেনশনাল কেসে দ্যাট ইজ ট্রিপল ইন্টিগ্রাল v phi dv। তা আমরা dv কিন্তু জানি, dv হচ্ছে dx dy dz, আর এখানে ফাইটা কিন্তু দেওয়া আছে না, আর বিটা হইছে আমাদের এক্স ওয়াই জেড এর রেসপেক্টে আমরা এটা ইয়া করি। তাহলে এখানে দেখো প্রথমে কি লিখছে যে কিপিং এক্স এন্ড ওয়াই কনস্ট্যান্ট। এই যে আমরা আগে প্রবলেমে আমরা বলছিলাম যে ওয়াইটা কিপিং কনস্ট্যান্ট দেন ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু ওয়াই। আর এখানে 3 ডাইমেনশনাল কেসে আমরা বলছি কি প্রথমে বলছি এক্স আর ওয়াই টা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, দেন ফার্স্ট ইন্টিগ্রেট ফ্রম জেড 0 ইজ ইকুয়াল টু, তুমি এই যে এখানে প্লেনটা যে দেওয়া আছে এইটার থেকে তুমি কি জেটের মানটা বাইর করে নিতে পারো না? এই যে দেখো তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু কি লিখতে পারো 8 - 4x - 2xy ইজ ইকুয়াল টু লেখা যায় না? এইটাই দেখো আমাদের লিখছে জেড ইজ ইকুয়াল টু 0 টু জেড ইজ ইকুয়াল টু 8 - 4x - 2xy। নেক্সট কিপ y কনস্ট্যান্ট, কারণ ওইখানে কিন্তু আমরা জেড কিন্তু কনভার্ট করে ফেলছি ইন টার্মস অফ x এন্ড y তে। তো তারপরে বলছে কি যে next keep y constant and integrate with respect to y। আচ্ছা এই যে আগের ইয়ার জায়গাটা এখানে লিখে রাখতে পারি integrate with respect to z from z is equal to 1 0 to এটা লিখতে পারি, যে এখানে লিখছে হ্যাঁ integrate with respect to y from y is equal to 0 to এটা। আচ্ছা এখন এইখানে তো আমাদের z আমাদের তো এই কার্ভটাতে কিন্তু আর জেড নাই, জেড তো আমরা অলরেডি শেষ করে ফেলছি না। তো জেড ইজ ইকুয়াল টু যদি আমরা ওইখানে 0 বসাই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পাবো হলো তোমার 8 - 4x ডিভাইডেড বাই 2। আরে না ওয়াই তো ওয়াই না, ওয়াই এটা ক্যান্সেল। এই যে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 4 - 2x মানে 8 - 4x, তো এখানে 2 কমন নিয়ে নিলে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 4 - 2x। এই যে সিন্স in the xy plane we have z is equal to 0, এই যে এটা যখন 0 বসাবো তখন ইয়া হয়ে যাবে। এই যে এখানে এইগুলো কিন্তু দেখাই দিছে হ্যাঁ কিভাবে এটা হয়। তারপরে ফাইনালি ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু x from 0 to 2। তো 0 to 2 ইজ ইকুয়াল টু কেমনে হলো? এই যে এখানে তোমার x ইজ ইকুয়াল টু তুমি 0 y ইজ আরে z ইজ ইকুয়াল টু 0 বসাইলা, y is equal to 0 বসাইলা, তাহলে 4x is equal to 8, তাহলে x is equal to কত? কত 2 না? জি স্যার 2। তাইলে এখন দেখো এই যে আমাদের এটা 5 বসাইলো, 5 এর মানটা এখানে বসাইলো,
তো প্রথমে আমরা কিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি? এই যে লেখাগুলোর মধ্যে এই যে এটা জেড এর রেসপেক্টে করছি না, তাহলে এখানে লিখলো ডিজেড, আর ডিজেড তাহলে জেড ইজ ইকুয়াল টু 0, এই যে এটা বলা আছে। তারপরে আমরা করছি ওয়াই রেসপেক্টে, আবার এখানে লিখছি ওয়াই ইজ ইকুয়াল টু 0 টু দিস, এন্ড দেন ফাইনালি এক্স ইজ ইকুয়াল টু এখানে 0 টু 2। এটা তো এখন এই আগের মতন ইন্টিগ্রেশন। এই যে 17 নম্বরের প্রবলেম তো তোমরা আমার ধারণা যে ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল ক্যালকুলাসে করছো। এর ব্যাকটেরিয়া তো কোনো ইয়ে নাই। তারপরে যে 18 নাম্বার একই জিনিস, 19 নাম্বারও একই জিনিস। আর কত করতে চাও? শেষ। আর এইটার ভিতর থেকে যদি কেউ মনে চাও করতে পারো দেখা দেখা। আচ্ছা, এখন একটা কাজ করো, এই চ্যাপ্টারের একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নাও। অ্যাসাইনমেন্ট কিন্তু এটা একসাথে দিবা না, মানে পরে দিবা আর কি, বুঝছো? মানে একসাথে করে দিবা আর কি, আগামী ক্লাসে আমরা যেটা দিব সেইটা সহ একসাথে করে দিবা। আচ্ছা, আমি তো বলে দেই কোনটা কোনটা দিবা। খাতা কলম তোমাদের ক্লাস টেস্টের বদলে স্যার যে আগে ক্লাস টেস্ট না নিয়ে অ্যাসাইনমেন্ট দেবেন স্যার নাকি? আবার কি খালি অ্যাসাইনমেন্ট দাও? আচ্ছা লেখো এক্সাম্পল 1, 3, 4 লিখতেছ? স্যার বলেন। 1, 3, 4 তারপরে 9, 10, 12, 13। স্যার কতগুলো দিবেন? আচ্ছা 14 আর 15, 14 আর 15 দুইটার যে কোনো একটা, যার কাছে যেটা সহজ মনে হয়। তারপরে 16, 17, 18 বাস। স্যার এটা পুরো অধ্যায় দিয়ে দিলেন। অধ্যায় তো পুরো অধ্যায়, তাইলে 18 লেখো, 19 লেখো, অসুবিধা কি? বাদ দেওয়ার দরকার কি? 20 লেখো। কিন্তু পুরো অধ্যায় বলছো তো, এটা আমি যেহেতু দেই নাই তো দিয়ে দিলাম নাকি? ভালো হতো না স্যার? স্যার একটু কমাই দেন স্যার। কোভিড এর মধ্যে কাজ কি তোমাদের? স্যার সিডি নেবেন না স্যার? স্যার অ্যাসাইনমেন্ট করতেছে অনেক সময় লাগবে, প্লাস আমাদের এই উইক গুলো অনেক বিজি শিডিউল। স্যার অ্যাসাইনমেন্টের বদল সিডি নেন স্যার। তাহলে তুমি ইয়া করো, ক্লাস নেওয়ার পরে আমার পরীক্ষা নেওয়া, কেমন নয়? নেন স্যার অ্যাসাইনমেন্টের বদল। অ্যাসাইনমেন্ট একজনের তো আবার আরেকজন ইয়ে করো না, যদি ধরায় খাও তাহলে খবর হয়েছে সবাই পানিশমেন্ট। স্যার এক্সাম্পল 18 পর্যন্ত না স্যার? ভুলে গেছি কত পর্যন্ত হয়েছে। জি স্যার 18 পর্যন্ত। আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস নিতেছি না, এখন নেই ক্লাস, কিন্তু এখন নিচ্ছি না আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস। আমি চাই না আমার স্টুডেন্টরা ফ্রন্ট ডেস্কে কাজ করে, ওরা হবে এক্সিকিউটিভ। ঠিক আছে, বুঝছো নাকি কথাটা? জি স্যার বুঝছি। খুশি হও নাই? এক্সিকিউটিভ আর হেল্পিং হ্যান্ড এক কথা না।
হ্যাঁ, তবে প্রথম দিকে হেল্পিং থাকবা, পরে আস্তে আস্তে becomes executive, decision maker, decision দিবা, বুঝছো? যাও, আজকের মতন এইখানে স্যার দোয়া করি, বলো। স্যার আগের অধ্যায়গুলো এটার মধ্যে দাগাই দিলে ভালো হতো। বুঝলাম না। স্যার এর আগে যে যে অধ্যায়গুলো আপনি পড়াইছেন শেষে অধ্যায়গুলো আজকের মতো দাগাই দিলে ভালো হতো। স্যার আসলে আমরা বুঝতে পারতেছি না যে কোন কোন অঙ্কগুলো করবো, সবগুলো করতে গেলে স্যার অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস শোনো, এই যে দেখছো না, মানে পলিটিশিয়ানরা দেশ চালায়, আসলে পলিটিশিয়ানরা দেশ চালায় না, চালাইছে আমলারা। ওই পলিটিশিয়ানের মাথার মধ্যে এটা গোবরও নাই, কিছু নাই, চিংড়ির গু বুঝো, হ্যাঁ। ওই আমলা ঘর কোন এক পোলারে বোধহয় একদিন বাসায় ছোটবেলা খুব স্কুলে দিছে পিটানি, বুঝছো? আমলারা তো ধরো ওই ছেলে মেয়েদের বেশি সময় দিতে পারে না। কেন দিতে পারে না? খালি তো দান্দা করে অন্যটা, তো ওই যে পড়াশোনা করে না, পরে দিছে খুব মায়ের স্কুলে দিয়েছে। এই পরে আর কি এইটা টাইম করে দিছে যে তার ছেলে বা মেয়ে বাইর খেয়েছে, তাদের যে বাচ্চাদের মারা যাবে না, বাচ্চাদের মারা যাবে না, এইটা এখন বলবো স্টুডেন্টদের মারা যাবে না। আসলে ওই জায়গায় একটা মডিফিকেশন আনা দরকার। এইটা হচ্ছে ঠিক আছে, কোমলমতি বাচ্চাদের মারা যাবে না, বা ধরো 7-8 পর্যন্ত মারা যাবে না, কিন্তু 9-এ উঠার পরের থেকে যে মায়ের যে শুরু করতে হবে না, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত পিটাতে হবে, তাইলে খুব ভালো হইতো। আমি যদি কোনোদিন এই অথরিটি পাইতাম, আমি এইটা কিন্তু আইনা দিয়ে দিতাম যে 9-এর থেকে শুরু হইব মায়ের, ইউনিভার্সিটি পর্যন্ত ব্যাথ নিয়ে টিচাররা ঢুকবে। স্যার এখন তো অনলাইন ক্লাস, স্যার এখন কিভাবে মারবেন? এটা ইয়ারা বাকি রাখলাম হইলো আর কি, হ্যাঁ বাকি রাখলাম। কারণ মায়ের একটা কথা আছে না যে মায়ের উপর ঔষধ নাই। আমরা ছোটবেলা ধরো আমার আব্বার হাতে যেই বাড়ি খাইছি, যেই চর খাইছি, এখনো মনে থাকে, এখনো মনে আছে যে কিরকম মাইরটা দিত। তোমরা তখন মাইর খাও না। বুঝতে পারছি স্যার, তার জন্য এত রাগ আপনার। মায়ের যদি খাইতে পারতো না, তাইলে কিন্তু তুমি এই কথা বলতো না, স্যার দাগায় দেন, দাগায় তখন বাড়ি দিলাম। স্যার আপনি মারতে পারবেন স্যার আমাদের? কি বলো, এটা কি একটু জি ব্যাপার স্যার, হইলো? বাইরে পাশায় স্যার মায়া লাগাই দেবেন। লাগবে না? ক্লাসে পিটান যাইবো, কিন্তু ক্লাসের বাইরে কিছু করা যাবে না। ক্লাসের বাইরে আবার ছাত্র কিন্তু অন্য যাত্রায়, বুঝছো? আচ্ছা দেখ, ভালো থাকলাম। আমি আমার নাতি নাতনি নিয়ে খেলাধুলা করবো। স্যার অ্যাসাইনমেন্ট কবে জমা দেবো স্যার? আগামী ক্লাসের আগে। আর কোনটাতে দিবা জানো? না স্যার। আচ্ছা দেখ, ইয়া উল্টোই দিও, ইয়েটা আছে তোমার, আমি চ্যাট বক্সে ইয়াটা দিয়ে দিব। স্যার আমাদের একটু সময় বাড়িয়ে দেন স্যার, আমাদের অনেক চাপ স্যার। তোমাদের চাপ কেটে দিচ্ছে, চাপ কাজ কি? স্যার কিভাবে দেবো শেয়ার কি একটু কনফার্ম করলেন স্যার? বুঝলাম না। অ্যাসাইনমেন্টটা কিভাবে দিব? দেখো তো গেছে কিনা, মানশেখ স্যার yahoo.com, এটাতে দিবা। স্যার 30 তারিখের আগে দিছে। হ্যাঁ, লিখছ? লাস্ট ডেট স্যার 30 তারিখে দেন না স্যার। নাও, অসুবিধা কি? আর একটা কিন্তু দিব।
আচ্ছা তাহলে এখানে থাকি, হ্যাঁ?